15 15 1 আর 2 মনে রাখবা। 15 1 আর 2 ইম্পর্টেন্ট খুবই, ঠিক আছে? তো দেখো 15 1 এখানে দেখো খেয়াল করে এক্স ডিএক্স আছে, নিচে কিন্তু 1 মাইনাস এক্স আছে। আমরা একটু চালাকি করবো এই অঙ্কটাতে। একটু চালাকি করলে দেখো কি হচ্ছে, যে এখানে যেহেতু 1 মাইনাস এক্স আছে, উপরেও একটা 1 মাইনাস এক্স নিব, উপরেও একটা 1 মাইনাস এক্স নেওয়ার চেষ্টা করবো। তাহলে এখন দেখো ইন্টিগ্রেশন অফ, নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স আছে, উপরেও একটা 1 মাইনাস এক্স আনবো, নিয়ে এসে দেখবো যে কোনটা বেশি লিখেছি বা কোনটা কম লিখেছি। মিলাইয়া লিখতেছি, কারণ নিচেরটা ধরলে কিন্তু উপরেরটা আমি পাচ্ছি না। খেয়াল করে দেখো 1 মাইনাস এক্স ধরলে কিন্তু এক্স পাচ্ছি না। আরেকটা ভাবে করা যেতে পারে, এই 1 মাইনাস এক্স কে আমরা জেড স্কয়ার ধরতে পারি। 1 মাইনাস এক্স কে আমরা জেড স্কয়ার ধরতে পারি। তো জেড স্কয়ার ধরার চাইতে একটু এখানে একটু বুদ্ধি খাটালেই হয়ে যাচ্ছে আমার, যে 1 মাইনাস 1 প্লাস এক্স। দেখো খেয়াল করে 1 মাইনাস 1 প্লাস এক্স লিখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। 1 আর 1 কেটে গেল, পুরো এক্সই থাকলো, রুট আবার 1 মাইনাস এক্স। ওকে, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যে i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 1 এর পর একটা কমন নিতে, মাইনাস কমন নিতে পারি। 1 মাইনাস হচ্ছে এক্স, দেখো ভাগ হচ্ছে রুট ওভার 1। এখানে দুইটা বুদ্ধি আছে, একটু বলে নিচ্ছি। এটা করলাম হচ্ছে একেবারে নিজস্ব বুদ্ধিতে। কিরকম, যে নিচে 1 মাইনাস এক্স আছে, উপরেও 1 মাইনাস এক্স নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক আছে, নিচে উপরে 1 মাইনাস এক্স নিয়ে আসার চেষ্টা করছি, অথবা এর নিচে যে রুট ওভার 1 মাইনাস এক্স আছে এটাকে জেড স্কয়ার ধরা যেতে পারে। জেড স্কয়ার ধরলে আরো বেশি ঝামেলা না, যে আমরা এটা করলাম। এখন ভাগ ভাগ করে লেখো, দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস ডিএক্স লেখো এখানে, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার 1। একটা বুদ্ধি করে আমাদের খুবই সোজা হয়ে গেছে। i ইজ ইকাল টু দেখো ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। আগেই বলেছি কোনো কিছু চলকের উপর যদি পাওয়ার আকারে থাকে কোনো কিছু, সেটা উপরে নিয়ে যাব আমরা। এই যে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার ছিল হচ্ছে হাফ, উপরে নিয়ে গেছি, কারণ আমাদের সূত্র আছে এক্স টু দি পাওয়ার এন এর, মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে রুট ওভার 1 মাইনাস এক্স, উপরে 1 মাইনাস এক্স, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স হচ্ছে। ঠিক আছে, কারণ আমার একটা রুট ক্যান্সেল আউট হয়ে গেলে একটা রুট ওভার 1 মাইনাস এক্স থাকে। তোমাদের অঙ্ক হয়ে গেল। এখন i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন, আচ্ছা আর একবার লিখবো, মাইনাস হাফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। হাফটা লিখে নিবা, তাহলে আমাদের হিসাব নিকাশ করতে সুবিধা হবে। রুট থাকলে হিসাব নিকাশ করতে একটু ঝামেলা হয়ে যায়। তো 1 মাইনাস এক্স একটু ভালো করে খেয়াল করবা, মাইনাস হাফ প্লাস 1, পাওয়ার আছে কত মাইনাস হাফ, তাহলে প্লাস 1 হয়ে গেল, নিচেও হচ্ছে মাইনাস হাফ প্লাস 1। ওকে, এখানে একটা বিষয় দেখো, ভেতরে কিন্তু আমি যেটাকে বললাম এক্স এর উপর পাওয়ার কিন্তু এন না, এক্স এর উপর পাওয়ার কিন্তু এন না, 1 মাইনাস এক্স এর উপর পাওয়ার এন, তাহলে এক্স কিন্তু এখানে এক্স না। যার কারণে কিন্তু ভেতরেরটাকে আবার অন্তরীকরণ করতে হবে। ভেতরেরটা আবার অন্তরীকরণ করতে হবে। কত হবে তাহলে অন্তরীকরণ করলে? -1 হবে। এই -1 দিয়ে আমরা কি করি? ভাগ করি। ভাগ করে দেবো। ভেতরেরটা অন্তরীকরণ করলে যা পাবো সেটা দ্বারা ভাগ করতে হয়। সেটা দ্বারা ভাগ করতে হয়। তো গুণ করলে -1 দিয়ে ভাগ করা যায়, গুণ করা যায়। কিন্তু আমরা নিচেই লিখবো এটা। কারণ আমরা তো অল টাইম যে -1 পাচ্ছি তা তো না। একেক সময় একেক রকম পাচ্ছি। মাইনাস এখানে দেখো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1, নিচে হচ্ছে হাফ প্লাস 1। এখানে দেখো এই ভেতরে 1 মাইনাস এক্স অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি -1। এই যে -1 দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, আর অন্তরীকরণ করা সরি সমাকলন করা যেহেতু শেষ হয়ে গেছে, সেহেতু আমরা একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট নিলাম। তো এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই হচ্ছে মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ। ঠিক আছে, মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 ভাগ 2 ডিভাইড বাই মাইনাস 3 ভাগ 2। যদি আমরা একটা তুলে দিই উপরে, তাহলে থাকে দেখো খেয়াল করে 2 1 মাইনাস এক্স টু দি মাইনাস 2 আর কি, এই 2টা উপরে চলে যায়, হাফ, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 2 ভাগ 3 হয়ে যাচ্ছে। 3 ভাগ 2 কে যদি আমি পাল্টিয়ে দিই, যেহেতু 3 ভাগ 2 নিচে আছে, তাহলে 2 ভাগ 3 হয়ে যাবে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 ভাগ 2 প্লাস হচ্ছে c। এইটা একটা একটু বুদ্ধি খাটিয়েছি, যে নিচে এক্স আছে, 1 মাইনাস এক্স আছে, উপরে আমি 1 মাইনাস এক্স আনার চেষ্টা করেছি। 1 মাইনাস এক্স নিতে যেয়ে আমরা কিন্তু 1 মাইনাস 1, একটা 1 বেশি লিখেছি, একটা 1 কম লিখেছি, মানে 1 বিয়োগ 1, এটাকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিছি। এই যে আমি ব্র্যাকেট দিয়ে দিছি, এইটুকু একটু খেয়াল করবা। যেটা স্কয়ার ধরার চাইতে এটা ধরা একটু সোজা এই ক্ষেত্রে।
সব ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে আমরা ধরলাম এটা, ঠিক আছে? এবার খেয়াল করো, এখানে দেখো খেয়াল করে, এখানে কিন্তু এরকম আর হচ্ছে না। x মাইনাস 1 3 আছে, √x প্লাস 1 আছে। তার মানে এইটা আমাদের ঝামেলাযুক্ত একটা ইয়ে মনে হচ্ছে। এইটা একটু, এটা বেশি ইম্পোর্টেন্ট। এটা একটু মনে রাখতে হবে। i ইজ ইকুয়াল টু দেখো, এই √x প্লাস 1 আছে, আবার x মাইনাস 3 এখানে আছে। খুবই ঝামেলা। তো আমরা এই √ নিচেই দুটো আছে কিন্তু, নিচেই। উপরে কিচ্ছুই নেই যে আমরা একটু সাজিয়ে গুজিয়ে বামে ডানে লিখবো। তাই আমরা কি করছি, রুটের মধ্যকার যা আছে সেগুলো জেড স্কয়ার ধরবো। x প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড স্কয়ার। প্রশ্ন হচ্ছে জেড স্কয়ার কেন ধরলাম? জেড স্কয়ার ধরার অর্থ হচ্ছে যে আমি এখানে ওই রুটের মধ্যে যদি জেড স্কয়ার দিই শুধু জেড পেয়ে যাবো। তাই আমরা জেড স্কয়ার ধরলাম, ঠিক আছে? এখান থেকে x এর মানটা বের করে নাও। জেড স্কয়ার মাইনাস 1, এই dx ইজ ইকুয়াল টু 2z dz। জেড স্কয়ার অন্তরীকরণ করলে তোমরা সকলেই জানো 2z dz হয়। জেড তো আর x না, অন্য কিছু। তাই 2z লেখার পর ওইটা আবার লিখতে হবে, dz লিখতে হবে। আমরা শিখেছি এটা বারবার, ঠিক আছে? তো এখন এখান থেকে লেখো dx এর জায়গায় লিখতে হবে 2z dz, 2z dz ডিভাইডেড বাই x মাইনাস 3। x এর মান কিন্তু জেড স্কয়ার মাইনাস 1, জেড স্কয়ার মাইনাস 1 লিখলাম। মাইনাস সাথে একটা মাইনাস 3 আছে, জেড স্কয়ার মাইনাস 3। আর √, কিন্তু দেখো জেড স্কয়ার, এই যে x প্লাস 1 কে আমি জেড স্কয়ার ধরছি। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। নিচে আসে একটা রুটের মধ্যে, একটা রুটের বাইরে। রুটের মধ্যে কাটটা আমরা জেড স্কয়ার ধরে সলিউশন করার চেষ্টা করবো, তাহলে ইজি হয়ে যাবে, একেবারে ইজি হয়ে যাবে। এই যে এই জেড আর এই জেড কেটে যাবে, দেখো 2z 2z dz, নিচে দেখো জেড স্কয়ার মাইনাস 4, জেড স্কয়ার মাইনাস 4 ইন্টু এখানে দেখো জেড স্কয়ার কে রুট করলে শুধু জেড হয়। এই জেড আর এই জেড কেটে গেল, থাকলো হচ্ছে i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, 2টা বাইরে নিলাম, dz ডিভাইড বাই জেড স্কয়ার মাইনাস 2 স্কয়ার। জেড স্কয়ার মাইনাস 2 স্কয়ার, বল মনে মনে চিন্তা করো, এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে আমরা ইন্টিগ্রেশন যদি করি, এখানে তো 2 একটা আছেই, এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, কিন্তু তাহলে 1/2a, a মানে হচ্ছে 2, 2 ইন্টু 2 লন এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার থাকবে, সূত্র আমরা লিখে দিয়েছি, গত ক্লাসে অনেকগুলো অঙ্ক করেছি। জেড মাইনাস 2টা উপরে হবে, জেড প্লাস 2টা নিচে হবে, প্লাস একটা সি। জেড রাখা যাবে না, তো আমরা জেডটাকে বাদ দিয়ে লিখবো। একটা 2 কেটে গেল, লন অফ জেড এর জায়গায় লিখবো হচ্ছে দেখো, জেড এর জায়গায় √x প্লাস 1। যেখান থেকে যদি আমি জেড বের করে নিতে চাই, √x প্লাস 1, তাহলে আমরা এখানে লিখবো লন অফ √x প্লাস 1 মাইনাস 2 ডিভাইড বাই √x প্লাস 1 প্লাস 2 প্লাস সি অ্যান্সার। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওই যে একটা রুটের মধ্যে আছে, একটা রুটের মধ্যে নেই, রুটের মধ্যে যেটা আছে সেটা আমরা জেড স্কয়ার ধরছি। আর এই সূত্র জানতে হবে, সূত্র তো না জানলে ইন্টিগ্রেশন পারবাই না, সূত্র ফরম্যাটটা জানতে হবে, কি ফরম্যাটে আমি নিয়ে আসতে পারবো, ঠিক আছে? এবার আমরা চলে গেলাম হচ্ছে 20 নাম্বারে, স্কিপ করলাম কয়েকটা। আপাতত যারা নতুন জয়েন করেছে ইন্টিগ্রেশন আর কি, তারা এত বেশি অঙ্ক করার দরকার নেই, মনে রাখতে পারবা না, এগুলো করলেই হবে আপাতত। খেয়াল করে দেখো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই, যেগুলো রুয়েট কুয়েট টুয়েটে আসে ওগুলো করার দরকার নেই, ওগুলো একটু ডিফারেন্ট টাইপের। 1/1 প্লাস 10x একটু খেয়াল করে দেখি, 1/1 প্লাস 10x, 1/1 প্লাস 10x কিছুই করা যাচ্ছে না, কোনো বুদ্ধি নাই। তো বুদ্ধি যখন না, একটু ভাঙায় দেখি কি হয়, কিছু হয় কিনা। তো ভাঙায় নিচ্ছি, 1 প্লাস 10 কে ভাঙানোর উপায়, সহজ উপায় হচ্ছে sin x ভাগ cos x dx, sin x ভাগ cos x, ঠিক আছে? তো আমরা পাচ্ছি i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, আমি যদি একটু লসাগু করি, এখানে cos x, এখানে থাকবে cos x প্লাস হচ্ছে sin x। এটাও খুবই ইম্পর্টেন্ট, দেখেছো অনেকবার বোর্ডে আসছে, অনেকবার বোর্ডে আসছে। তো একটু পাল্টি খেয়ে cos x টা উপরে চলে যাচ্ছে, cos x টা যদি উপরে চলে যায়, খেয়াল করে দেখো, cos x প্লাস sin x, cos x প্লাস sin x। আগের মতোই আমরা নিচেরটা হচ্ছে লিখবো cos x প্লাস sin x, ঠিক আছে? cos x প্লাস sin x। এইটার একটা নিয়ম আছে, নিয়ম আসলে তোমাদেরকে আমি কম শেখাচ্ছি, কারণ এত নিয়ম তোমরা মাথার মধ্যে রাখতে পারবে না এই কম সময়ের মধ্যে। cos x আছে, তো একটু খেয়াল করো, এইটাও কিন্তু নিচেরটা ধরলে কিন্তু উপরেরটা আসে না, নিচেরটা ধরলে উপরেরটা আসে না। তো একটা কাজ করি আমরা, নিচেরটা ধরে উপরেরটা আনার চেষ্টা করি। cos x প্লাস sin x যদি জেড ধরি, খেয়াল করো, আমি যদি সেটা ধরি এখানে এরকম থাকলে কিন্তু cos x sin x এরকম যদি থাকে, cos sin এগুলো থাকে যদি আমরা, তাহলে cos x প্লাস sin x ইজ ইকুয়াল টু যদি জেড ধরি, তাহলে দেখো মাইনাস sin x প্লাস cos x
ডিএক্স ইজিক্যাল টু পাচ্ছি ডিজেড, তাই না? এই যে cos x প্লাস sin x সমান সমান জেড ধরেছি, তাহলে cos x কে করলে কত মাইনাস sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x। আর যেহেতু চলক আমার x, তাহলে এখানে dx লিখবো, ডান পাশে z কে করলে dz হয়। ওকে, এখন উপরে আমার দেখে একটু সাজিয়ে যদি লিখি cos x মাইনাস sin x, প্লাসটা আগে লিখলাম, dx ইজিক্যাল টু dz। এবার dx লিখলে হলো না, দেখো এখানে আমার dx তো সবার সাথে আছে, তাই এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। হ্যাঁ, cos x মাইনাস sin x, উপরে দেখো আমি cos x মাইনাস sin x লিখবো একটা ইন্টিগ্রেশন অফ, দেখি কি হয়, cos x মাইনাস sin x লিখলাম। তো লিখলে নিচে দেখো cos x প্লাস sin x হলো, তো বেশি লিখে ফেলেছি বা কম লিখে ফেলেছি একটু খেয়াল করে। তো cos x প্লাস sin x যখন লিখলাম, এটার সাথে আমি আর একটা জিনিস লিখবো, প্লাস cos x তো একটা আছেই, তো প্লাস sin x লিখবো। sin x তো নাই আমার, প্লাস sin x প্লাস cos x, এই প্লাস cos আর একটা cos x লিখবো। প্রশ্ন হচ্ছে কেন আর একটা cos x লেখার কি দরকার ছিল? আর একটা cos x লিখলে নিচে দেখো এই যে cos x প্লাস sin x এর সাথে এটা কেটে যাবে, ঠিক আছে? তো আমি কিন্তু একটু বেশি লিখে ফেলেছি, cos x ছিল আমার একটা, আমি লিখেছি দুইটা, sin x টা কেটে যায়, দুইটা যদি লিখি যে 2 cos x হচ্ছে, তাহলে এখানে একটা হাফ দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে? এটা একটা নিয়ম আছে, নিয়মটা আমি আর বললাম না, এইভাবে তুমি মনে রাখার চেষ্টা করো। এটাকে এটা ভাগ করবে একবার, ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস sin x, নিচে হচ্ছে cos x প্লাস sin x dx প্লাস এই যে sin x প্লাস cos x, ইন্টিগ্রেশন হাফ তো একটা সাথে আছেই, হাফ সবার সাথে গুণ অবস্থায় আছে, হাফ cos x প্লাস sin x ডিভাইড বাই হচ্ছে cos x প্লাস sin x। এই যে এই জন্য আমরা কিন্তু cos x প্লাস sin x যেহেতু নিচে একটা আছে, সেহেতু আমি cos x প্লাস sin x টা লিখেছি এখানে। ওকে, তাহলে আমরা এইটা কথাকে যদি একটু সুন্দর করে বলি, আসলে এই টাইপের হলে লিখতে হয় নিচেরটা উপরে লিখবো পুরোটা, প্লাস তার ডিফারেন্সিয়েশন দেবে। নিচের পুরোটা করে দেখো cos x প্লাস sin x নিচে আছে, এই যে cos x প্লাস sin x, এই যে cos x প্লাস sin x লিখেছি, এবং এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos x মাইনাস sin x হয়। এটাও লিখতে হবে, লেখার পরে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখবো কি বেশি লিখেছি বা কি কম লিখেছি, ঠিক আছে? তো দেখো sin x আর sin x কেটে গেছে, cos x আর cos x 2 cos x, কিন্তু আমাদের ছিল একটা cos x, তাই আমরা হাফ দিয়ে ভাগ করে দিছি। ওকে, এবার খেয়াল করো i ইজিক্যাল টু হাফ, এই যে নিচেরটা ধরে যদি উপরটা আসে কি লিখতে পারি, লন একবার লিখতে পারি, লন অফ নিচেরটা প্লাস হাফ অফ ইন্টিগ্রেশন ডিএক্স, এই cos x এই পুরোটা কেটে গেল, থাকলে শুধু ডিএক্স থাকে, তাই না? তাহলে হাফ লন cos x প্লাস sin x প্লাস হাফ এক্স প্লাস সি। এখানে কিন্তু একবার লিখেছি, ঠিক আছে? খেয়াল করে দেখো, এই যে এই পর্যন্ত একবার লিখেছি, নিচেরটা ধরলে কিন্তু উপরেরটা আসে, যেহেতু এটা অনেক বড় একটা অঙ্ক, নিচেরটা ধরে উপরেরটা আসে, এটা সরাসরি লেখা যাবে, লন অফ নিচেরটা একটু ডান পাশে লিখে দিতে হবে, যে ইন্টিগ্রেশন অফ উপরে যদি এরকম থাকে যে এফ অফ এক্স ধরলাম নিচে, আর এফ প্রাইম এক্স যদি উপরে থাকে, এফ প্রাইম এক্স ডিএক্স ইজিক্যাল টু হচ্ছে লন অফ এফ অফ এক্স হয়, লন অফ নিচেরটা হয় আর কি, লন অফ এটা সূত্র আমাদের। এটা আমরা যখন ছোট অঙ্ক আসবে তখন আমরা লিখবো না, নিচে ধরেই করব, কিন্তু এরকম যখন বড় অঙ্ক আসবে তখন আমরা এরকম যদি সিচুয়েশন আসে, নিচেরটা ধরে আমি পুরোপুরি উপরেরটা পাচ্ছি, তখন আমরা কিন্তু সরাসরি লিখে দিব, ঠিক আছে? এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই টাইপের গুলো আমাকে এভাবে করতে হবে। তোমার বিষয়ের 1 2 3 একই, tan x আছে ওখানে cot x আছে, একই সেম প্রসিডিউর, 1/1 প্লাস tan x বা 1 মাইনাস tan x, অথবা 1/1 প্লাস cot x, 1/1 মাইনাস cot x, বা এই যে আর একটা অঙ্ক আছে বিষয়ের 3 নম্বরে, যে 5 প্লাস cot x আছে, এটার পরীক্ষা আসে কুমিল্লা 21-এ আসছে, 5 প্লাস cot x, একই সেম প্রসিডিউর, 5 প্লাস cot x টা আমি একভাবেই করবো, এই যে এরকম dx ডিভাইড বাই 5 প্লাস cot x, এটা ভাঙানো ভাঙানোর কোনো অপশন নাই, তাই আমরা সাইন কজে ভাঙায় দিব, cos x ভাগ sin x, আগের মতোই কিন্তু, হ্যাঁ সেম আগের মতোই। আমরা লসাগু করব, sin x যদি লসাগু করি, তাহলে আমরা পাচ্ছি sin x 5 sin x প্লাস হচ্ছে cos x, ঠিক আছে? আর এখানে থাকবে dx। তো এখন খেয়াল করো, আমি যদি একটু দেখাই একটু আবারও, একটা অঙ্ক যখন তুমি 2 বার 3 বার করবে না একই টাইপের, তখন কিন্তু তোমার এটা আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? আয়ত্তে চলে আসবে, এই sin x উপরে চলে যাবে, sin x dx, নিচে থাকবে দেখো 5 sin x প্লাস, ঠিক আছে? এই sin x ভাগ sin x প্লাস cos x এই টাইপের থাকলে, আমি আবার বলছি, sin x ভাগ sin x প্লাস cos x, sin x মাইনাস cos x, বা cos x ভাগ sin x প্লাস cos x এই টাইপের থাকলে আমরা কিভাবে লিখবো, দেখলেই অঙ্ক বুঝতে পারতেছো কি করতে হবে।
নিচেরটা আগে লিখবো উপরে 5 sin x প্লাস cos x, নিচের পুরোটা আগে লিখবো, নিচের পুরোটা আগে লিখবো। আচ্ছা লিখলাম, লিখে কি করব, প্লাস নিচেরটাকে অন্তরীকরণ করলে যা হবে সেটা লিখবো। নিচেরটা আগে লিখবো, লিখলাম, নিচের থেকে অন্তরীকরণ করলে কি হবে, 5 cos x মাইনাস sin x হবে, এরকম হবে, দেখো খেয়াল করে, 5 cos x মাইনাস sin x হবে, ঠিক না, 5 cos x, 5 cos x মাইনাস sin x। তারপর আমরা হিসাব করবো যে কি বেশি লিখেছি বা কি কম লিখেছি, 5 sin x প্লাস, কত বেশি লিখছি দেখো তো, উপরে কি লিখছি, 5 sin x মাইনাস sin x, কত বেশি লিখছি খেয়াল করে দেখো, cos x 5 sin x প্লাস cos x, cos x করলে কি হয়, মাইনাস sin x হয়, sin x কেটে গেলে আর কি থাকে দেখো দেখি, এখান থেকে 5 cos x প্লাস হচ্ছে, কত বেশি লিখছি একটু দেখো দেখি, স্যার সাইন এক্স তো 4টা আছে, 5 সাইন এক্স মাইনাস সাইন এক্স, 4টা সাইন এক্স থাকতেছে, আর 4 সাইন এক্স। 5 sin x প্লাস হচ্ছে cos x, 5 sin x মাইনাস sin x, তাহলে নিচেরটা ধরে কি একটা হইলো, sin x যদি ধরি আমি 5 প্লাস cot x, তাহলে আমি পাচ্ছি উপরে sin x, নিচে হচ্ছে 5 প্লাস cot x, তাহলে আমার কি এখানে 5 cos x 5 sin x, তাহলে আমি যদি 5 sin x উপরে দিই, নিচে একটা যদি 5 দিই, কটা sin x হচ্ছে দেখো তো খেয়াল করে, আমার cos x হচ্ছে একটাও নাই, তাহলে আমি cos x কে যদি 5 cos x 5 sin x, এটাকে আমি ঠিক লিখছি, 5 cos sin 5 sin x প্লাস cos x, তাই এটাকে এটা ভাগ করলে 1 পাবো না, আচ্ছা এটাকে এটা ধরলে এটা পাবো না, তাহলে আমরা এখানে বেশি লিখলাম কি, বেশি লিখলাম হচ্ছে 5 sin x মাইনাস sin x, তাহলে আমার হচ্ছে 4 sin x, 4 sin x, আর এখানে কত হচ্ছে 4 sin x, 4 sin x প্লাস হচ্ছে 4 sin x প্লাস হচ্ছে 5 আর 1 6, 6 cos x প্লাস 6 cos x মিলে, সেটা আমি পরে দেখবো না, এখন সময় নষ্ট না। আচ্ছা এই ধরনের অঙ্কগুলো তোমাদের যদি পরীক্ষা আসে, dx ডিভাইড বাই 1 প্লাস sin x মাইনাস cos x, এগুলো আসলে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এই টাইপের অঙ্কগুলাকে আমরা একটু একটা অঙ্ক খালি করা দিচ্ছি আমি, dx ডিভাইড বাই 1 প্লাস, এই যে 1 প্লাস sin x প্লাস cos x এই টাইপের যদি থাকে, sin x এর সূত্র বসা দিতে হবে। এই sin x এর সূত্র কি মনে আছে, tan এর হিসেবে বসাতে হবে, tan টাইপের যে সূত্রগুলো সেগুলো বসাতে হবে, অন্য কোনো অপশন নেই এখানে। tan x এর সূত্র বসালে যদি আমি কি পাবো দেখো তো খেয়াল করে, tan x এর সূত্র বসাবো, মানে আমাদের সূত্র দেখো তো, sin 2 theta is equal to 2 tan theta ভাগ 1 প্লাস tan স্কয়ার theta, ওই যে ওই সূত্রগুলো, cos 2 theta is equal to, একটু বড় হবে এই অঙ্কগুলো, 2 সরি 1 মাইনাস tan স্কয়ার theta ভাগ হচ্ছে 1 প্লাস tan স্কয়ার theta, এই টাইপের ভাঙাতে হবে, অনেক বড় হবে কিন্তু, এই অঙ্কটা একটু বড় হবে, 21-এর 2 নম্বর অঙ্কটা একটু বড় হবে, ঠিক আছে, যে 1 প্লাস সাইন এক্স এর জায়গায় আমরা লিখবো হচ্ছে, অনেক বড় হবে, তোমরা একটু যদি মন না চায় এগুলোকে অফ রাখতে পারো, কিন্তু আমি দেখলাম 21-এর 2, 21-এর 4 দিনাজপুর বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে 21-এ আসছে, মানে কাছাকাছি সময়গুলোতে আসছে। হুম, তা 2 tan থেটা ভাগ 2 হবে এখানে, যেটা এখানে সাইন এক্স আছে, তাহলে আমরা এক্স ভাগ 2 হবে, নিচে হবে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার এক্স ভাগ 2 মাইনাস cos x এর জায়গায় হবে দেখো 1 মাইনাস tan স্কয়ার এক্স ভাগ 2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার এক্স ভাগ 2 ইন্টিগ্রেশন, দেখো খেয়াল করে, আমি এটা লসাগু করবো নিচে, এই যে লসাগু করবো, 1 প্লাস tan স্কয়ার ভাগ এক্স ভাগ 2, 1 প্লাস tan স্কয়ার এক্স ভাগ 2
প্লাস 2 tan x ভাগ 2 লসাগু করেছি -1 প্লাস tan স্কয়ার x ভাগ 2 আর উপরে থাকবে হচ্ছে dx 1 প্লাস tan স্কয়ার টা sec স্কয়ার হয় এই sec স্কয়ার উপরে নিয়ে চলে যাব ইন্টিগ্রেশন অফ 1 প্লাস tan স্কয়ার x ভাগ 2 ডিভাইডেড বাই এই যে 2 tan স্কয়ার x ভাগ 2 tan স্কয়ার x ভাগ 2 2 tan স্কয়ার x ভাগ 2 এবার দেখো 2 tan x ভাগ 2 প্লাস 2 tan x ভাগ 2 প্লাস 1 আমরা একটু সাজায় লিখলাম আর dx তো এইটুকু সমান সমান sec স্কয়ার পাওয়া যায় খেয়াল করে দেখো sec হ্যাঁ sec স্কয়ার x ভাগ 2 কঠিন না কিন্তু কঠিন হলে করাতাম না যেহেতু বোর্ডে পড়ছে এটা আসতে পারে ধরেন অঙ্ক যেহেতু বরিশাল বোর্ডে দিনাজপুর দুটা বোর্ডে পড়ছে ঠিক আছে এখন জানোই তো তোমরা যে tan তার sec স্কয়ারের সাথে একটা সুন্দর সম্পর্ক আছে tan ধরলে আমি sec স্কয়ার পেয়ে যাব ঠিক আছে তাই এই ধরনের 1 মাইনাস sin x cos x এই টাইপের অঙ্কগুলাকে আমরা এই টাইপে লিখবো আর আর আমাদের কিন্তু আর এখানে অপশন নাই দেখো তুমি কোনো অপশন নাই এবার এখানে tan স্কয়ার দিয়ে ধরলে কি হচ্ছে এই যে 1 প্লাস tan স্কয়ার পাচ্ছি নিচে এই tan স্কয়ার উপরে চলে যাচ্ছে আমরা কিন্তু sec স্কয়ার পাচ্ছি আর sec স্কয়ার যখনই পাচ্ছি নিচের tan কে ধরলে আমরা পুরো sec স্কয়ার পেয়ে যাচ্ছি দেখো tan x ভাগ 2 ইজিক্যাল টু z ধরবো tan কে করলে sec স্কয়ার x ভাগ 2 ইনটু এই sec স্কয়ার tan x ভাগ 2 কে যদি আমি অন্তরীকরণ করি আর একটা হাফ পাবো dx ইজিক্যাল টু dz তাহলে sec স্কয়ার x ভাগ 2 dx ইজিক্যাল টু 2 dz একটু মনে রাখি যে tan x ভাগ 2 কে অন্তরীকরণ করলে কিন্তু শুধুমাত্র sec স্কয়ার x ভাগ 2 হবে না কারণটা হচ্ছে tan x ভাগ 2 tan x কিন্তু x না তাই sec স্কয়ার x ভাগ 2 লিখেছি ভেতরের যে x ভাগ 2 ছিল ওটাকে আবার অন্তরীকরণ করলে আমরা হাফ পাবো ওই হাফটাকে আমরা ডান পাশে নিয়ে 2 ডিজিট করলাম কারণ আমাদের অঙ্কে আছে দরকার আমাদের sec স্কয়ার x ভাগ 2 ইন্টিগ্রেশন অফ এবার দেখো এইটুক সমান সমান আমাদের পেয়েছি dz 2 dz 2টাকে বাইরে নিলাম dz লিখলাম নিচে দেখো 2z স্কয়ার হ্যাঁ 2z স্কয়ার প্লাস 2z প্লাস 1 দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা অলরেডি করে আসছি এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করে আসছি a স্কয়ার প্লাস এক্স স্কয়ার ঠিক আছে নিচে একটা 2 কমন নেব আগে কি বলেছিলাম যে এরকম অঙ্ক থাকলে আমরা অবশ্যই জেড এর কোনো সহগ রাখা যাবে না 2 কমন নিব আমরা তাহলে আমি পাবো জেড স্কয়ার প্লাস জেড প্লাস হচ্ছে হাফ এই 2টাকে বাইরে নিলে দেখো এই 2 কেটে গেল তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই এটাকে আমরা কি করতে চেয়েছিলাম এটাকে আমরা চেয়েছিলাম হচ্ছে a প্লাস b হোল স্কয়ার টাইপের সাজাতে দেখো জেড স্কয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু হাফ প্লাস হাফের উপর স্কয়ার হ্যাঁ তো বেশি কি লিখছি 1/4 এর এখানে আছে কত শুধু হাফ আছে তাহলে আমরা লিখবো হচ্ছে প্লাস হাফ এখানে তো প্লাস হাফ আছেই আর বেশি কি লিখেছি 1/4 লিখেছি এখানে পাবো আমি 1/4 তারপর এটাকে আমরা সূত্রে বসায় দেবো ঠিক আছে এই পাশে কি জায়গা রাখছি যেখানে লিখছি এখানে লিখলাম এখানে একটা লাইন লিখে নিই জেড ডিভাইড বাই দেখো জেড প্লাস হাফ হোল স্কয়ার মাইনাস প্লাস হচ্ছে এখানে দেখো 1/2 আর 1/4 বিয়োগ করলে কিন্তু 1/4 থাকবে প্লাস 1/4 থাকবে প্লাস 1/4 যদি থাকে এখানে আমি 1/2 এর উপর হোল স্কয়ার লিখতে পারি দেখো এখন সূত্র পড়ে গেছে a স্কয়ার প্লাস x স্কয়ারের সূত্রে পড়ে গেছে তাহলে আমাদের সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x ভাগে আমাদের সূত্র ছিল তাই না এই সূত্র অনুসারে যদি লিখতে চাই তাহলে কি হবে 1/a এর জায়গায় হবে হাফ হাফ tan ইনভার্স x ভাগে x এর জায়গায় বসবে z প্লাস হাফ ডিভাইড বাই a মানে হচ্ছে হাফ এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে ঠিক আছে 1/2 কে 2 হবে tan ইনভার্স এই z প্লাস হাফ মানে 2z প্লাস 1 হবে z প্লাস হাফ মানে হচ্ছে 2z প্লাস 1 হবে 2z প্লাস 1 ঠিক আছে প্লাস হচ্ছে c এই নিচের হাফ আর লসাগু করলে এখানকার হাফটা কেটে যাবে যাই হোক এখন আমরা জেড এর মানটা বসাই দেবো এখান থেকে জেড এর মান হচ্ছে tan x ভাগ 2 বসালে আমাদের অঙ্ক হয়ে যাবে 21 এর 2টা তোমরা করতে পারো 21 এর 2টা করতে পারো এটাও একই a প্লাস b cos x দেখো শুধু cos x আছে তো এটাকে আমরা ভাঙা ওই আগের মতো করে করবো এত করার দরকার নেই এটা স্কিপ করলাম এই যে নিচে cos স্কয়ার আছে এবার কিন্তু আর cos x নাই cos স্কয়ার আছে সায়েন্স নিচে যদি সায়েন্স স্কয়ার cos স্কয়ার এই টাইপের থাকে সায়েন্স স্কয়ার cos স্কয়ার এই টাইপের থাকে নিচে সায়েন্স স্কয়ার প্লাস cos স্কয়ার বা সায়েন্স স্কয়ার মাইনাস cos স্কয়ার এই টাইপের থাকলে আমরা হচ্ছে একটা cos স্কয়ার দ্বারা উপর নিচে ভাগ করে দেব এই যে 1 ভাগ cos স্কয়ার সেটা
নিচে হচ্ছে 1 ভাগ cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ভাগ cos স্কয়ার থিটা। লব এবং হরকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করে দিয়েছি। cos স্কয়ার থাকতে হবে, sin স্কয়ার থাকতে হবে, তাহলে তাছাড়া না কেন। শুধু cos থিটা থাকলে কিন্তু শুধু cos থিটা থাকলে এটার মতো করে ভাঙাতে হবে। যে শুধু cos x বা sin x cos x থাকলে আবার এভাবে ভাঙাতে হবে। আর আমরা ওই যে tan আর sec স্কয়ার নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে? তো এটা দেখো 1 ভাগ cos স্কয়ার মানে sec স্কয়ার, ওই যে sec স্কয়ার নিয়ে আসা আমার ধান্দা। 1 ভাগ sec স্কয়ার থিটা d থিটা। 1 ভাগ cos স্কয়ার মানে কি sec স্কয়ার থিটা। হ্যাঁ, আর এখানে হচ্ছে প্লাস হচ্ছে 3। এবার খেয়াল করে এটা অঙ্ক করেছিলাম, নিচে sec স্কয়ারকে আমি sec স্কয়ার রাখতে পারবো না, রাখবো না। কারণটা হচ্ছে নিচে sec স্কয়ার রাখলে তো আমি আর লাভ হচ্ছে না আমাদের। sec স্কয়ারকে আমি tan স্কয়ার নিয়ে যাব, কারণ tan ধরলে আমি কিন্তু z পাবো, tan ধরলে কিন্তু আমি sec স্কয়ার পাবো। তাই আমরা নিচে tan স্কয়ার রাখবো, না tan রাখবো, sec স্কয়ার রাখবো না। sec স্কয়ার থিটা d থিটা, ওকে। আর এই sec স্কয়ার সমান সমান লিখবো হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 3, ওকে। তো এখন খেয়াল করো, sec স্কয়ার থিটা d থিটা ডিভাইড বাই হচ্ছে 4 প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা। খেয়াল করো, খুবই সুন্দর আমাদের একটা ফরম্যাট চলে আসছে। আমরা পাবো হচ্ছে tan থিটা সমান সমান z। tan ধরলে আমি sec স্কয়ার পাবো, তাই ওই tan কে ধরার জন্যই কিন্তু নিচে sec স্কয়ার আমি রাখি নাই। নিচে কিন্তু sec স্কয়ারকে tan স্কয়ারে কনভার্ট করে নিয়েছি। তো আমরা পাচ্ছি tan থিটাকে যদি অন্তরীকরণ করি তাহলে পাবো sec স্কয়ার থিটা d থিটা। চলো এখানে কিন্তু থিটা ইজিক্যাল টু হচ্ছে dz, ওকে। এবার খেয়াল করে sec স্কয়ার থিটা d থিটা সমান সমান dz, dz। নিচে দেখো 4 প্লাস z স্কয়ার। খুবই সুন্দর একটা ফরম্যাট পেয়ে গেছি। dz ডিভাইড বাই 2 স্কয়ার প্লাস z স্কয়ার। তো 2 স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস x স্কয়ার 1 ভাগ a tan ইনভার্স z ভাগ 2 প্লাস c। যেটার মান আমরা একটু বসিয়ে দিব। tan ইনভার্স যেটার মান হচ্ছে কত, tan থিটা, tan থিটা ভাগ 2 ব্র্যাকেট দিবা প্লাস হচ্ছে c। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, 22 এর একটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অনেকবার পরীক্ষা আসছে। সংস্কার সংস্কার থাকলে আমরা লব এবং হরকে এরকম দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে? এরকম আরো অঙ্ক আছে, তোমরা এখন ইজিলি পারবা। এই যে এখানে 1 প্লাস cos স্কয়ার x আছে, ওখানে 3 ছিল, এখানে শুধু cos স্কয়ার x। আমরা উপর নিচে cos স্কয়ার x দ্বারা ভাগ করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? উপর নিচে যদি আমি cos স্কয়ার x দ্বারা ভাগ করি, 1 ভাগ cos স্কয়ার x, 1 ভাগ cos স্কয়ার x প্লাস cos স্কয়ার x ডিভাইড বাই cos স্কয়ার x। হ্যাঁ, একই সেম জিনিসই আসবে। বুঝতেই পারছো? উপরে থাকতেছে sec স্কয়ার x dx, হ্যাঁ, নিচে হচ্ছে sec স্কয়ার x প্লাস হচ্ছে 1। নিচেরটা আমি sec স্কয়ার রাখবো না, নিচের sec স্কয়ারকে আমি tan স্কয়ার নিয়ে যাবো। তারপর আমরা tan ধরে আগের মতো করে ক্যালকুলেশন করবো, ওকে। একই সেম সেম দেখো, নিচে cos স্কয়ার sin স্কয়ার, এগুলো বেশি সোজা, এই তিনটা এই জন্য আমি লিখেছি এবং পরীক্ষা আসছে এগুলো, ঠিক আছে? এবং আসতে পারে 4 sin স্কয়ার 4 প্লাস sin স্কয়ার প্লাস হচ্ছে cos স্কয়ার আছে। এক্ষেত্রে আমরা উপর নিচে cos স্কয়ার দ্বারা ভাগ করবো। কিন্তু উপর নিচে প্রশ্ন হচ্ছে স্যার cos স্কয়ারই কেন? কারণ cos স্কয়ার দ্বারা ভাগ করলে উপরে আপনি sec স্কয়ার পাবো। উপরে যখনই আমি sec স্কয়ার পাবো, নিচে আমরা tan আনার চেষ্টা করবো। sec sec আসলে সমস্যা নাই, কারণ sec স্কয়ারকে আমি tan স্কয়ারে কনভার্ট করে নিবো, তখন নিয়ে আগের মতো করে করতে থাকবো, ঠিক আছে? 25 নাম্বার কোয়েশ্চেন একটা তোমাদের পরীক্ষায় আসে মাঝে মাঝে দেখি। এই x টু দি পাওয়ার 4, দেখো একটু একটু ঝামেলা যুক্ত। x টু দি পাওয়ার হাফ আছে, মাইনাস হচ্ছে x টু দি পাওয়ার আবার 1 ভাগ 4 আছে। তো এটাই ছোট, কিন্তু x টু দি পাওয়ার 1 ভাগ 4 এর চাইতে x টু দি পাওয়ার 1 ভাগ 2 কিন্তু বড়। তাই x টু দি পাওয়ার 1 ভাগ 4 সমান সমান z ধরে নিব। 1 ভাগ 4 ইজ ইকুয়াল টু z ধরে, ছোটটা সমান সমান z ধরলাম। পাওয়ার 1 ভাগ 4 মানে কি এটাই ছোট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি যদি x ইজ ইকুয়াল টু পাই, তাহলে z টু দি পাওয়ার 4 হবে। পাওয়ার থাকলে ওই পাশে গেলে কি হয়, উল্টে যায়। 1 ভাগ 4 উল্টে গেলে কি হবে, শুধু 4। dx ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, 4z কিউব dz, 4z কিউব অফ dz, ঠিক আছে? এইটা একটু মনে রাখবে, এটা মনে থাকবে, তুমি দুইবার করো না, মনে থাকবে। কিছু অঙ্ক আমি খুব বেশি বেশি অঙ্ক করাই নাই, তো অনেকগুলো স্কিপ করেছি। তোমাদের যারা নতুন ইন্টিগ্রেশনে, তারা চ্যাপ্টার 1 এবং 2 ভালো করে করবা, ওগুলোতে যেগুলো করা যায় সবগুলোই করবা। আর এখানে এসে একটু বেছে বেছে করবা। এখানে আসলে সত্যি কথা বলতে কি, 9-10 পর্যন্ত কোনো কঠিন অঙ্ক নাই, 9 পর্যন্ত কোনো কঠিন অঙ্ক নাই, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক 9 এর মধ্যে। এই 9 পার হলে হয়তো বা কয়েকটা অঙ্ক, 9 পার হলে মানে 11 পার হলে কয়েকটা অঙ্ক কঠিন আছে, কয়েকটা অঙ্ক কঠিন। যে আজকে বেসিক্যালি আজকে যেগুলো করাচ্ছি সেগুলো একটু নতুন নতুন নিয়ম, আগে কোনো নতুন নিয়ম করাই নাই, মোটামুটি সূত্র সাহায্যেই করেছি এবং ইন জেনারেল প্রসেসে করেছি আমরা, ঠিক আছে? যেগুলো একটু মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য তুমি মুখস্থ করতে পারবা না, কয়েকবার তোমাকে প্র্যাকটিস করতে হবে, হাতে হাতে লিখে করতে হবে। আজকে যে কটা করলাম সেগুলো একটু করে ফেলো। ডিএক্স এর জায়গায় লেখা হচ্ছে 4z কিউব ডিজেড, ডিএক্স এর জায়গায় লিখলাম, একটু কঠিন লাগারই কথা।
এক্স ইজিক্যাল টু কত দেখো তো খেয়াল করে, এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ কত হবে? দেখো এক্স টু দি পাওয়ার 1/4 সমান সমান জেড ধরেছি, তাহলে আমি যদি বলি এক্স টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে কি জেড স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ ইজিক্যাল টু জেড স্কোয়ার। এক্স টু দি পাওয়ার হাফ মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ মানে এক্স টু দি পাওয়ার 4 এর মানে স্কোয়ার, তাহলে আমরা পাবো এখানে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে জেড। এই যে দেখো অল্প একটু হয়ে গেছে অঙ্কটা, 4z³ dz আর 1 ভাগ এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে জেড স্কোয়ার, কিন্তু দেখাইছি এখানে, এই যে দেখাই দিছি এক্স টু দি পাওয়ার 1/4 সমান সমান জেড হলে এটার উপর যদি স্কোয়ার করি তাহলে আমি হাফ পেয়ে যাচ্ছি ইজিক্যাল জেড স্কোয়ার। ওকে, আমরা কোন উপরে দেখো 4টাকে বাইরে নিয়ে আসলাম, z³ dz, নিচে একটা জেড কমন নিলাম, z-1। তাহলে আমরা দেখো উপরের একটা জেড আর নিচের একটা জেড কেটে যাবে, 4 ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার ডিভাইড বাই z-1 dz। একটু চালাকি করবো, জেড স্কোয়ার আছে নিচে z-1 আছে, চালাকি করবো কিভাবে দেখো, উপরে হচ্ছে জেড স্কোয়ার -1 লিখবো, +1 লিখবো, ঠিক আছে, ডিভাইড বাই z-1। এই যে z-1টা মিলানোর জন্য চেষ্টা করতেছি, মিলানোর জন্য চেষ্টা করতেছি। 4 জেড স্কোয়ার -1 ভাগ z-1 ইন্টিগ্রেশন অফ dz প্লাস 4 ইন্টিগ্রেশন অফ 1 ভাগ z-1 dz। ভাগ ভাগ করে লিখলাম, এই যে এই দুটো একসাথে লিখলাম, ওই দুটা ওটাকে আলাদা করে দিলাম। এখন দেখো সোজা হয়ে গেছে কিন্তু, এই যে z-1 আর z+1 লেখা যায়, z-1 z+1, এই যে নিচের z-1 কিন্তু কেটে যায়, নিচের z-1টা কেটে যায়, প্লাস 4 ইন্টু ইন্টিগ্রেশন 1 ভাগ z-1, এটা তো সূত্র পড়েই আছে, এখানে একটা dz হবে, সরি, z-1 কেটে গেল, থাকলো হচ্ছে 4 ইন্টিগ্রেশন z+1 dz প্লাস 4, এটা সূত্র লন জেড, তোমরা বুঝোই, লন অফ z-1। 1 ভাগ x মানে কি? লন x। 1 ভাগ x মানে হচ্ছে লন x, আমাদের সূত্র জানাই আছে। তো ভেতরটা যেহেতু লেখেন লন x, কিন্তু x না, ভেতরের একটা জিনিস z-1 আছে, তো ভেতরটাকে অন্তরীকরণ করলে 1ই পাওয়া যায়, জেড কে করলে 1, 1 কে করলে 0, সেজন্য আমরা একে লেখার দরকার মনে করছি না। 4 জেড কে ভাঙায় লেখো, জেড ডিজেড প্লাস 4 ইন্টিগ্রেশন ডিজেড প্লাস 4 লন z-1, সি হবে, প্লাস সি ইজিক্যাল, দেখো এই জেড কে অন্তরীকরণ করলে জেড স্কোয়ার ভাগ 2 হয়, জেড স্কোয়ার ভাগ 2, শুধু ডিজেড কে অন্তরীকরণ করলে জেড হয় প্লাস লন z-1 প্লাস সি। জেড এর মানটা এখান থেকে বসে দিতে হবে, জেড এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4, এখানে বসা দিলে অঙ্কটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু করবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো এই কটা অঙ্ক আর আজকে যে ক্লাসগুলো করালাম ওই 10.3 এর, এগুলোই করবা, আর বেশি করার দরকার নেই, পারবা না, মনে থাকবে না, অযথা খালি খাটনি করতে যায়, আবার ওই যেগুলো জানো সেগুলো ভুলে যাবা, এগুলো একটু প্যাচ আছে, 15 থেকে আজকে করলাম, ঠিক আছে। আর যেগুলো রুয়েট বুয়েটে শুধুমাত্র আসছে কিন্তু বোর্ডে আসে না, সেগুলো আপাতত বাদ দাও, এই চ্যাপ্টারের কমপক্ষে বাদ দাও, লাগবে না, ঠিক আছে। এত খাটনি করতে যেয়ে দেখা যাচ্ছে সোজাগুলাই ভুলে যাবে। পরের চ্যাপ্টার হচ্ছে গুণের সূত্র। গুণের সূত্র যদি আমার একটা দুটা ফাংশন আছে কিন্তু কোনোভাবে এটাকে ধরে ওটাকে আনা যাচ্ছে না, তখন আমরা গুণের সূত্র ব্যবহার করব। মনে করো দেখো e⁻x কে আমি অন্তরীকরণ করতে পারি, sin x কে অন্তরীকরণ করতে পারি, তো এই দুটো যদি গুণ অবস্থা থাকে তাহলে কিন্তু একটা ধরে কিন্তু আর একটা আসছে, একেবারে আসতেছে না। দেখো আমি যদি এরকম থাকতো e⁻x নিচে, সরি, sin x cos x, তখন কিন্তু আমি একটা ধরে আরেকটা চলে আসতো, যে কোনো একটাকে ধরলে কিন্তু আরেকটা পেয়ে যাচ্ছি আমি। ওকে, তো আমরা এরকম যদি থাকে দেখো তো e⁻x tan x, কোনোভাবেই কিন্তু একটাকে ধরে আরেকটা আনা সম্ভব না। দুইটা ফাংশন একেবারে গুণ অবস্থা আছে কিন্তু একটাকে ধরে কোনোভাবে আরেকটা আনা সম্ভব না, তখন আমরা গুণের সূত্র ব্যবহার করি, ঠিক আছে। গুণের সূত্র e⁻x tan x এর কোনো মিল নেই, একেবারে মিল নেই দুইটা ফাংশন, তাই আমরা এটাকে গুণের সূত্র ব্যবহার করবো। তাহলে গুণ ইন্টিগ্রেশন অফ uv dx, অর্থাৎ ইউ হচ্ছে প্রথম ফাংশন, ভি হচ্ছে পরের ফাংশন। কিসের ফাংশন? এক্স এর ফাংশন, এক্স এর কিন্তু ফাংশন, ঠিক আছে। তো দেখো এইটা হচ্ছে সূত্র লেখার নিয়ম, হচ্ছে বড় সূত্র, কিন্তু এই এই সূত্রটা অঙ্ক করা সোজা, কিন্তু মানে একটাই সূত্র, এবং এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ঠিক আছে। এইবার দেখো e⁻x লিখলাম, ইউ লিখলাম, সরি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এই যে ইউ প্রথমে একা রাখবো, ইউ মানে কি প্রথম ফাংশন কিউ বলছি আমরা, পরের ফাংশনকে আমরা ভি বলছি, মাইনাস ইন্টিগ্রেশন দিব, আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, ডিডিএক্স অফ ইউ, যাকে তুমি ইউ ধরেছিলাম সেটাকে অন্তরীকরণ করতে হবে, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ব্র্যাকেট ক্লোজ, আবার ডিএক্স। অনেক বড় সূত্র, কিন্তু এই সূত্র দিয়ে অঙ্ক একটাই সেই সূত্র, 2বার 3বার 4বার লিখলেই তোমার সূত্রটা আয়ত্তে চলে আসবে, এবং এখান থেকে যদি অঙ্ক আসে তোমার গুড লাক বলতে পারো,
4 মার্কের অঙ্ক কিন্তু 10.3 থেকে না আসে, যদি 10.4 থেকে আসে, 10.5 থেকে আসে আর কি। দেখো 10.4, 10.4 থাকলেই তোমার গুড লাক। এগুলো অঙ্ক বড় হইলেও এই সূত্র একটাই, তোমার ধরতে হচ্ছে না কিন্তু কিছু, এটা সবচেয়ে মজার ব্যাপার। একটা ধরে আর একটা আনতে হচ্ছে না। 10.3 যেটা আমরা অধ্যায় মাত্র শেষ করলাম, সেখানে কিন্তু ঝামেলা আছে, কোনটা ধরতে হবে, কি ধরে কি আনতে হবে। এটা কিন্তু সুবিধা, তাই আমরা এটা করব, অবশ্যই করব। দেখো তোমার বইতে, তোমাদের কাছে বই থাকে দেখো, অনেকবার বোর্ডে আসছে, প্রত্যেকটা অঙ্কই প্রায় বোর্ডে